আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। একটা রাত যখন হঠাৎ সব কিছু উলটপালট হয়ে যায়, একটা ফোন কল যখন পুরো জীবনের নিরাপত্তাকে কাঁপতে শুরু করে, আর যেই মানুষটার ক্ষমতার চূড়ায় বসে আছে সে যখন বুঝতে পারে যে তার বিরুদ্ধে কেউ চাল দিয়েছে, তখন গল্প একটা অন্য মাত্রায় চলে যায়। দুনিয়া টাকার গোলাম নাটকের 24 নম্বর পর্বে ঠিক সেটাই হয়েছে। মন্ত্রীর ব্যাংকের ডাকাতি, গোলামের স্মৃতি আবারও উল্টে যায়, একজন বাবার বুক ফাটা কান্না, আর শেহজাদ চৌধুরীর সাহসী কিন্তু ভয়ঙ্কর একটা রাত। এসব মিলিয়ে এই পর্বটা আগের অন্যান্য পর্বের চেয়েও অনেক বেশি ঘনিষ্ঠ এবং তীব্র। আজকের রিভিউতে পুরো পর্বের প্রতিটা গুরুত্বপূর্ণ মুহূর্ত বিস্তারিত বলবো, সাথে 25 নম্বর পর্বে কী কী হতে পারে তার একটা বিশ্লেষণও থাকবে। তাহলে দেরি না করে শুরু করি। পর্বটা শুরু হয় গভীর রাতের একটা মিশ্র দিয়ে। মন্ত্রী সাহেব ঘুমে হঠাৎই একের পর এক ফোন তার ফোনে। আশেপাশের লোকজন বলার চেষ্টা করছে কিন্তু তিনি ঘুমের ঘোরে তখন পুরো সজাগ না। তারপর যখন কথাটা তার কানে গিয়ে ঠিকমতো পৌঁছায়, মুহূর্তের মধ্যে তার ঘুম কেটে যায়। তার ব্যাংকের ডাকাতি হয়েছে শুধু কোনো সাধারণ ব্যাংক না, এটা মন্ত্রীর নিজের ব্যাংক, যেই ব্যাংকে মানুষের লোন নিতে এসে উল্টো নিজের সর্বস্ব হারিয়েছে। সেই ব্যাংকে ঘিরে অনেকের জীবন ধ্বংস হয়েছে। সেখানে রাতের আধারে কেউ ঢুকে পড়ছে এবং টাকা সরিয়ে নিয়ে গেছে। এই মুহূর্তটা শুধু একটা ক্রাইম দৃশ্যই না, এটা আসলে গল্পের একটা বড় মোড়। মন্ত্রীর চারপাশে এত নিরাপত্তা, এত ক্ষমতা বলয়, তারপরেও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদে কেউ হাত দিতে পেরেছে। এটা শুধু আর্থিক ক্ষতি না, এটা তার ক্ষমতার অহংকার, এটা সরাসরি চফেটা ঘাত। এরপর যে দৃশ্যটা দেখা যায় সেটা সত্যিই চমকপ্রদ। ডাকাতিটা যে করেছে সে আবার সেই টাকাটা নিয়ে গেছে মানুষের কাছে ফিরিয়ে দিতে। মন্ত্রীর ব্যাংকের লোন প্রলোভন পড়ে যারা লক্ষ লক্ষ টাকা হারিয়েছে, যার নিজের ঘামের উপার্জন দিয়ে ঋণ নিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সর্বোচ্চ হয়েছিল, তাদের সবার কাছে সেই টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যতটুকু তারা হারিয়েছে ততটুকুই বুঝে দেওয়ার কথা বলা হচ্ছে। আর যে টাকাটা বাঁচবে সেটা দিয়ে দাতব্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিতরণ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই দৃশ্যটা দেখলে গল্পের যে নৈতিক অবস্থা সেটা একটু পরিষ্কার হয়। যে মানুষটা এই ডাকাতি করিয়েছে সে সাধারণ কোনো দস্যু না, সে একটা উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছে। শেহজাদ চৌধুরী এবং তার কার্যক্রমের সাথে এই ঘটনার সম্পর্ক স্পষ্ট হতে শুরু করে। সে শুধু মন্ত্রীকে চ্যালেঞ্জ করেনি, সে একটা প্রতিশোধের জায়গা থেকে ন্যায় বিচারের কাজটাও করার চেষ্টা করছে। ক্ষমতাবানের অন্যায়ের বিরুদ্ধে এই ধরনের একটা সরাসরি জবাব গল্পটাকে একটা ভিন্ন মাত্রা দেয়। অন্যদিকে মন্ত্রী সাহেব যখন ব্যাংকে গিয়ে পুরো পরিস্থিতি দেখেন, তখন তার ক্রোধ আর সামলানো যাচ্ছে না। সিসি ক্যামেরার লাইন কেটে দেওয়া হয়েছে, নিরাপত্তা রক্ষীদের শক্ত করে বেঁধে রাখা হয়েছিল, আর ডাকাতরা মুখ ঢেকে এসেছিল। একজন বানরের মাস্ক পরে, বাকিরা কালো কাপড়ে, পুরো এমনভাবে পরিকল্পিত ছিল যাতে কোনো পরিচয় ধরা না পড়ে। পেশাদারিতার একটা চিহ্ন এখানে স্পষ্ট। মন্ত্রী গৃহকর্মীকে ফোন করার নির্দেশ দেন, তাৎক্ষণিক বৈঠকের ব্যবস্থা করতে বলেন। তার কথায় যে ভয়াবহ রাগ আর অপমানবোধ সেটা পুরো দৃশ্যটা থমথমে করে রাখে। সে সরকারে আছে, দেশের আছে, এই অবস্থায় তার ব্যাংকে ডাকাতি, যারাই এটা করেছে তাদের শাস্তি দেয়া যে হুঙ্কার, সেটা সে শুরুতেই বোঝা যায়। সামনে আরও সংঘাত অনিবার্য। ওইদিকে শেহজাদ যখন মন্ত্রী ফোন পায়, তখন সে তার সভাসুলভ শান্তি ভঙ্গিতে কথা বলে। মন্ত্রী সরাসরি বলে দেয় যে সে জানে এই কাজটা শেহজাদই অবশ্যই নির্বিকার, প্রমাণ ছাড়া কাউকে দোষ দেয়া যায় না বলে পাল্টা যুক্তি দেন শেহজাদ চৌধুরী। মন্ত্রী তখন 24 ঘন্টার আলটিমেটাম দেন, এর মধ্যে টাকা ফেরত না দিলে পরিণাম ভোগ করতে হবে। এই ফোন আলাপের মাঝখানে একটা মজার মুহূর্তও আছে। শেহজাদের কাছে একটা কুকুর আছে, আর সে মন্ত্রীকে কুকুরের সম্পর্কিত কিছু বলতে গিয়ে এমন একটা পরিস্থিতির তৈরি করে যেটা শুনে মন্ত্রী নিজেই বিভ্রান্ত হয়ে যায়। এই দৃশ্যটা পুরোপুরি কমেডি না, কিন্তু উত্তেজনার মাঝখানে একটু হাওয়া বদলের কাজ। শেহজাদের স্বভাব এমন, সে চারপাশের মুহূর্তে নিজের নিয়ন্ত্রণ ছাড়ায় না, বরং পরিস্থিতিকে নিজের মতো করে ব্যবহার করে। এই পর্বের একটা সম্পূর্ণ আলাদা এবং গভীর অংশ হলো গোলামকে নিয়ে। গোলাম স্মৃতিহানির গল্প আগে থেকেই চলছিল, কিন্তু এই পর্ব দেখা যায়
তার স্মৃতি আবারও উল্টে গেছে। সে এখন আবারও ভুলে গেছে ঋতু তার স্ত্রী। সে চিনতে পারছে না ফাতেমাকেও। নিজের বিয়ের কথা মনে নেই তার। এই অবস্থায় মনির চাচার সাথে তার যে কথোপকথন হয় সেটা একটি কমেডি আর বিষণ্ণতার মিশেল। গোলাম বুঝতে পারছে না কে তার স্ত্রী, কে তার আত্মীয়, কে শুধু তার পরিচিত। সে নিজের জামার পকেটমারির মতো পরিস্থিতিতে পড়ে যায়। তার কোটের পকেটে হাত দেওয়ার ঘটনা নিয়ে একটা জটিলতা তৈরি হয়। মনির চাচা রাগে বুঝতে থাকেন, কিন্তু ঋতু পুরো পরিস্থিতি সামাল দেয়। সে গোলামকে বোঝায়, ধৈর্য ধরে তার পাশে থাকে। এখানে ঋতুর চরিত্রটা একটু বেশি স্পষ্ট হয়ে ওঠে। সে জানে গোলামের অবস্থা কী। সে জানে এই মানুষটা এমন মানসিকভাবে ভঙ্গুর, তারপরেও সে রাগ করে না, অভিযোগ করে না, শুধু বলে যে গোলামকে বিশ্রাম দেয়া দরকার, মানসিক চাপ দেয়া যাবে না, আস্তে আস্তে সব মনে পড়বে। এই ধৈর্য এবং ভালোবাসাটা সত্যিকারের যত্নের প্রকাশ। কিন্তু গোলামের এই স্মৃতিহানির পুরোবৃত্তি গল্পের একটা বড় প্রশ্ন তুলে দেয়। এটা কি কেবল দুর্ঘটনার ফল, নাকি এর পিছনে কোনো আলাদা কারণ আছে? প্রতিবারই যখন গোলামের স্মৃতি ঘুরে যায়, পরিস্থিতি কেমন থাকে সেটাও ভেবে দেখার বিষয়। এই পর্বের অত্যন্ত এটুকু বোঝা গেছে যে তার অবস্থা স্থিতিশীল না, আর সে যাদের পরিকল্পনা গোলামের একটা ভূমিকা থাকার ইঙ্গিত আগে থেকেই আছে। সেই প্রেক্ষাপটে এই স্মৃতিহানি আরও জটিল একটা সমস্যা তৈরি হতে পারে। অন্যদিকে ফাতেমা পরিবারের একটা উদ্দেশ্য কিন্তু জটিল মুহূর্তে আসে। ফাতেমার মা তার ছেলেকে বলে যে ফাতেমার সাথে আবার বিয়ে হলে কেমন হয়। মা বলছে যে আগের বিয়েটা তাড়াহুড়ো হয়ে গেছে, আনন্দ করা হয়নি। স্বপ্নেও নাকি দেখেছেন আবার বিয়ের উৎসব। ছেলে কিন্তু সরাসরি না করে দেয়। সে বলে বিয়ে একটাই হয়, এটাই পবিত্র বন্ধন, এটা নিয়ে খেলার কিছু নেই। তার কথায় একটা গভীর নীতিবোধ আছে। সে বলে তার জীবনে বিয়ের স্মৃতি একটাই এবং সেটাই শেষ। কিন্তু মা পিছু ছাড়ে না, বলে স্বপ্ন দেখেছি। এই সংলাপের ভেতরেই একটা পুরনো ক্ষত বেরিয়ে আসে। মা মনে করিয়ে দেয় যে ছেলের স্মৃতি না থাকার সময় আরেকটি বিয়ে হয়েছে। ছেলে সেটা মানতে রাজি না। সে বলে সবই জানি, ওই বিয়ে হয়নি, তার স্মৃতিতে ওই সম্পর্ক নেই, তাই তার কাছে সেটার কোনো মূল্য নেই। এমনকি এই কথা বলতে বলতে সে এতটাই আবেগের জায়গায় পৌঁছায় যে বলে ফেলে যদি সব জানে সেটা করে থাকতো তাহলে নিজেই নিজেকে শেষ করে দিত। এই মুহূর্তটা ছোট হলেও অনেক ভারী। এটা শুধু বিয়ের কথা না, এটা একটা মানুষের পরিচয় এবং তার নৈতিক অবস্থার কথা। সে যা করেছে তার দায়িত্ব নিতে রাজি, কিন্তু যা তার নিয়ন্ত্রণে ছিল না সেটার জন্য নিজেকে দায়ী করতে সে নারাজ। এই পর্বের সবচেয়ে আবেগঘন এবং মানবিক অংশটা হলো সে বৃদ্ধ বাবার দৃশ্য, যিনি শেহজাদ চৌধুরীর কাছে এসেছেন। তার মেয়ে আগে চলে গেছে, অসহ্য পরিস্থিতিতে সে নিজেকে শেষ করে দিয়েছিল। এখন তার একটাই সচ্ছল ছিল, ছেলে সুমন। সুমন লেখাপড়া জানা ছেলে, বড় বড় মনের অন্যায় দেখে চুপ থাকতে পারে না। বাবা বলেন কিভাবে সুমন দেখেছিল যে বস্তির ছেলেপিলের তুলে নিয়ে গিয়েছে, পঙ্গু বানিয়ে রাস্তায় ভিক্ষা করানো হচ্ছে। এটা একটা সংগঠিত অপরাধ। সুমন চুপ থাকেনি, সে প্রতিবাদ করেছে, পুলিশে গেছে, রিপোর্ট করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উল্টো কিছুদিন পরে সাদা পোশাকে কিছু লোকজন এসে তাকে জোর করে তুলে নিয়ে গেছে। তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। বাবার এই গল্প শুনতে শুনতে মন ভারী হয়ে আসে। এই বাবার কথায় জানি না কী করেননি। থানায় গেছেন, কিছু পাননি, বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছেন, কোনো উত্তর নেই। কেউ বলে ছেলে বন্দি আছে, কেউ বলে অন্য কথা। সব হারানোর পরেও এই বাবা এসেছে একটা আশায়, শেহজাদ চৌধুরী হয়তো পারবে। মেয়ে চলে গেছে, এখন শেষ সম্বল ছেলেটা যেন ফিরে আসে। এই দৃশ্যটাই দীর্ঘ কিন্তু প্রয়োজনীয়, কারণ একটা বুঝিয়ে দেয় যে শেহজাদ চৌধুরীর লড়াইটা শুধু মন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বন্দ্বের জায়গা নেই। এটা একটা বড় অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে, যে ব্যবস্থা গরিব মানুষের ছেলেরা সত্য কথা বললেও গুনতে হয় তাদের বিপদ, যেখানে ক্ষমতাবানদের বিরুদ্ধে রিপোর্ট করলেও উল্টো নিজে অভিযুক্ত হতে হয়, যেখানে শেহজাদের মতো কেউ একজন দাঁড়িয়ে থাকলে সাধারণ মানুষের শেষ ভরসাটা
সে হয়ে ওঠে। শেহজাদ বৃদ্ধকে কথা দেয় তার ছেলেকে খুঁজে বের করবে। ছবি নিয়ে তদন্ত শুরু করার নির্দেশ দেন। ঢাকার বিভিন্ন জায়গায় খোঁজ চলে, কিন্তু কোথাও সুমনের সন্ধান মেলে না। এই থেকে শেহজাদের দলের ধারণা হয় থানা পুলিশের বাইরে কোনো গ্যাং এটা করার সম্ভাবনা কম। মানে যারা সুমনকে ধরে নিয়ে রেখেছে তারা কোনো না কোনোভাবে রাজ্যের সুরক্ষায় আছে। এরপর শেহজাদ থানায় যায়। সেখানে ওসির সাথে একটা গুরুত্বপূর্ণ দৃশ্য, যেখানে সুমনের ছবি রাখা জিজ্ঞেস করে চেনে কিনা। ওসি প্রথমে বলে চেনে না, কিন্তু তার হাবভাব মনে হয় সত্য বলছে না। একটু স্বস্তিতে আছে তার আচরণে। শেহজাদ সেটা বুঝলেও বেশি চাপ দেয় না তখন। তবে এই মুহূর্তটা পরের ঘটনার জন্য একটা সুতো ধরিয়ে দেয়। এই পর্বে একটা হালকা মুহূর্ত আছে যেটা একটু বিতরিত মনে করে কাজ করে। গোলামের সাথে পোশাক নিয়ে একটা মজার পরিস্থিতি তৈরি হয়। তাকে শেহজাদের মতো সাজানোর চেষ্টা হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্যে। তাকে প্রস্তুত করা হচ্ছে। গোলাম বুঝতে পারছে না পুরোটা, কিন্তু সে যা বলেছে সেটাই একটা সরলতা আছে, যেটা হাসে খাটানে। কিন্তু সেই হাসির পিছনে একটা সূক্ষ্ম বিষ্ণুতাও আছে, কারণ এই মানুষটা নিজের পরিচয় এখনো স্পষ্ট। শেহজাদকে ঘিরে একটা বড় ঘটনা আসে রাতের দিকে। মন্ত্রীর লোকেরা আসে তার বাড়ির দরজায়। উদ্দেশ্য স্পষ্ট, শেহজাদকে তুলে নিয়ে যাওয়া। শেহজাদের মেয়ে ঘুমাচ্ছে। ওই সময় শেহজাদ শান্তভাবে বলে, মেয়ে ঘুমাচ্ছে, কোনো ঝামেলা চাই না। সে কিন্তু মানুষগুলো সরে যাওয়ার পরিস্থিতিতে নেই। এখানে শেহজাদ একটা সময়সীমা দেয়, গণনা শুরু করে এবং পরিষ্কার জানিয়ে দেয় সময় পার হলে সে ব্যবস্থা নেবে। মন্ত্রীর লোকেরা এত সহজে আসেনি। তারা জানে শেহজাদ ব্যাংক লুটের সাথে জড়িত। তারা শেহজাদের সবচেয়ে মূল্যবান জায়গায় হাত দিতে চাচ্ছে, কিন্তু শেহজাদ সেটা বুঝে এবং তার জবাব দিতে প্রস্তুত। এই দৃশ্যটা পুরো পর্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশ, কারণ এখানে সরাসরি সংঘর্ষের একটা আভাস আছে, কিন্তু শেহজাদের মেয়ে উপস্থিতিতে পুরো পরিস্থিতিকে আরও বেশি আবেগের জায়গায় নিয়ে যায়। বাবা হিসেবে সে কতটা দুর্বল আর প্রতিপক্ষ হিসেবে কতটা শক্তিশালী, দুইটো দিকই একই সাথে দেখা যায়। এই পর্বের আরেকটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অংশ হলো একটা বন্দি চরিত্রের দৃশ্য। কাউকে আটকে রাখা হয়েছে, সে মুক্তি চাইছে, অনেক দিন ধরে বন্দি, কষ্ট পাচ্ছে। এই দৃশ্যটা সুমনের গল্পের সাথে সংযুক্ত হতে পারে। অত্যন্ত সেই সম্ভাবনায় তৈরি হচ্ছে। একজন মানুষ বন্দি, ভেঙে পড়েছে, ছেড়ে দেওয়ার আকুতি করছে। গল্পের এই অংশটার পরের পর্বে আরও বিস্তারিত পাওয়ার ইঙ্গিত দেয়। আর এইটুকু ভিন্ন স্বাদের একটা দৃশ্য হয় গোলামের সাথে পথচারীদের ঝামেলা। রাস্তায় কিছু স্থানীয় ছেলেপেলে শেহজাদের গাড়িকে ঘিরে উপদ্রব্য চালায়। গোলাম সে পরিস্থিতিতে নেমে পড়ে, নিজের মতো করে পরিস্থিতি সামাল দেয়। তার কথাবার্তায় একটা দেশীয় সরলতা আছে, একটু ভয়, একটু সাহস, সব মিলিয়ে মজার। শেহজাদের পিছন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং গোলামের দিকেই সামনে মোকাবেলা করায়। এই দৃশ্যটা হালকা হলেও গুরুত্বপূর্ণ একটা কারণ। গোলামকে শেহজাদ তার পরিকল্পনার অংশ হিসেবে ব্যবহার করছে। শেহজাদের জায়গায় গোলামকে দাঁড় করানো, শেহজাদ চৌধুরীর পরিচয় দেওয়া, এই জায়গাগুলো ধীরে ধীরে একটা বড় পরিকল্পনায় রূপ নিচ্ছে। গোলাম নাম মনে করানোর মুহূর্তে সে নিজের নামটাও গুলিয়ে ফেলে। শেষ পর্যন্ত বলে শেহজাদ খান, যেটা একটু মজার এবং একটু বিচ্ছিন্ন। এই পর্বটা মিলিয়ে দেখালে বোঝা যায় যে গল্পটা এখন অনেকগুলো সুতোর একসাথে বুনছে। মন্ত্রী এবং শেহজাদের সরাসরি দ্বন্দ্ব আরও বড় হচ্ছে। গোলামের স্মৃতির অনিশ্চয়তা একটা বড় দুশ্চিন্তার জায়গা হয়ে দাঁড়াচ্ছে। বন্দীদের গল্প এবং অপহরণ চক্রের আরও গভীর হচ্ছে, আর সাধারণ মানুষের যন্ত্রণার গল্প বারবার মনে করিয়ে দিচ্ছে যে এই লড়াইটা কেন জরুরি। ইউনিটিল ডিএসএল চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে বিস্তারিত পর্বভিত্তিক রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ প্রতিটা পর্বের গভীরে যাওয়া চেষ্টা এখানেই হয়। এবার একটু বলা যাক 25 নম্বর পর্বে কি হতে পারে। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিশ্লেষণ, নিশ্চিত তথ্য নয়। সবচেয়ে বড় যে প্রশ্নটা ঝুলে আছে সেটা হলো মন্ত্রীর লোকজন শেহজাদের বাড়িতে গিয়ে যে পরিস্থিতি তৈরি করেছিল সেটার পরিণতি কী হবে। শেহজাদের সময়সীমা দিয়েছিল, সেই উত্তেজনার 25 নম্বর পর্বের শুরুতেই মীমাংসার দিকে যেতে পারে। মন্ত্রীর লোকেরা পিছু হটবে কি না, নাকি আরও বড় সংঘর্ষ হবে, সেটা দেখার বিষয়। গোলামের স্মৃতির বিষয় নিয়ে পরের কিছু একটা ঘটতে পারে। ঋতু তাকে বিশ্রাম দিতে চাইছে, কিন্তু শেহজাদ পরিকল্পনা গোলামকে
লাগাতার কথা যদি গোলাম এই অবস্থায় শেহজাদের কোনো বড় কাজে ব্যবহৃত হয় তাহলে সেটা একটা ঝুঁকিপূর্ণ মোড় কারণ হতে পারে। সো দর্শক বন্ধুরা, আজকের রিভিউটি এই পর্যন্ত। আশা করি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, যাতে এইরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে আপনি পান। তো দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।